স্বাগত। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আশা করি গত বছরের মতো এবছরগুলোতেও আপনাদের সঙ্গে আমাদের বন্ধন আরও দৃঢ় হবে। দূরপাঠ সেই প্রত্যাশা নিয়ে আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থী, আপনারা জানেন দূরপাঠে বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয়ের উপরে কোর্স করিয়ে থাকি। শীতের মৌসুম চলেই এলো প্রায়, আর এই উপলক্ষে আজকে থেকে বছরের প্রথম দিনে নতুন আয়োজন শুরু হচ্ছে শীতের পিঠা তৈরি। এবং আজকে আমরা দেখব কোর্সটির কোর্স পরিচিতি। শিক্ষার্থীরা আশা করি হাতের কাছে কাগজ, কলম এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে আজকে আপনি টিভি সেটের সামনে একদম তৈরি আছেন। আর আমাদের সঙ্গে পিঠা তৈরি কেমন করে করতে হবে সেগুলো দেখানোর জন্য আছেন রংধনু একাডেমি পরিচালক সুলতানা পপি। সুলতানা পপির সঙ্গে আরও আছেন সৈয়দা মৌসুমী। আমাদের আজকের কোর্স পরিচিতি এই অনুষ্ঠানে আপনার কিছু জানবার থাকলে, আমাদের কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন। ফোন করার জন্য ডায়াল করুন ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ এই দুটো নাম্বারে। আবার মনে করে দিই ৮৩৩২৫০৯ এবং ৮৩৩২৭৫৪ আমাদের ফোন নাম্বার। যারা আমাদের সঙ্গে SMS এর মাধ্যমে যোগাযোগ করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিপি স্পেস দিয়ে আপনার নাম এবং তারপর প্রশ্নটি লিখে পাঠিয়ে দেবেন 7171 নম্বরে যে কোনো অপারেটর থেকে। আর এর বাইরে দূরপাটার দেশ.tv আমাদের ইমেল আইডি কিন্তু থাকছেই আমাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য। চলে যাব শীতের পিঠা তৈরি দেখতে এবং আজকে আমরা দেখব কোর্স পরিচিতি। সঙ্গে আছেন সুলতানা পপি। ধন্যবাদ আপা, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে এবং স্বাগত। আমাদের সামনে যারা দর্শক আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা তো আজকে থেকে শীতের পিঠা তৈরি এই কোর্সটিতে যাচ্ছি। শীতমানি পিঠা, হরেক রকমের পিঠা। তো আমরা আজকে কোর্স পরিচিতিতে কি কি পিঠা তৈরিটা দেখব, কিংবা পুরো কোর্সে আমরা আসলে কোন কোন পিঠা তৈরির ব্যাপারে কি কি লাগবে কিভাবে দেখাবেন শিক্ষার্থীদেরকে? আসলে প্রতিবারই আমাদের এই অনুষ্ঠানটা হয়, তবে আমরা একটু চেষ্টা করব যাতে আঞ্চলিক পিঠাগুলো দেখানো যায়। অঞ্চল ভিত্তিক অনেক পিঠা হয় যেগুলো আমরা এখন পাই না, হারিয়ে যাচ্ছে। গুটি কয়েক পিঠার মধ্যে আমরা সীমাবদ্ধ, যেটা হচ্ছে সব সময় পাওয়া যায় বা শীত আসলে ওই পিঠাগুলোই আমরা খাই। বিভিন্ন অঞ্চলের পিঠাগুলোকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করব বিভিন্ন অঞ্চল থেকে। আমি চাইবো কোনো দর্শকও যদি আমাদের সঙ্গে আসতে চান, আসতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করে, যে তার অঞ্চলের যদি ওরকম কোনো পিঠা থাকে দেখাতে চান। তো আমরা মেইনলি অঞ্চল ভিত্তিক পিঠাটা দেখাবো, পাশাপাশি আমরা যে পিঠাগুলো সবসময় পাওয়া যায় ওগুলোও আমরা দেখাবো। আজকে আমরা 3টা পিঠা দেখাবো, যেটা হচ্ছে পিরোজপুর অঞ্চলের পিরোজপুরের পাটিসাপটা পিঠা। আমরা সব এলাকাতেই খাই, তবে কিছু কিছু অঞ্চলের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, পাটিসাপটা পিঠার ভিতরে কি অন্য বৈশিষ্ট্য আছে? ওই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো। দেখা যায় একই পাটিসাপটা আমি বানাচ্ছি এক রকমের, আরেকজন বানাচ্ছে আরেক রকমের। হয়তো বিক্রমপুরে এক রকমের হয়, বা পিরোজপুরে এক রকমের হচ্ছে, বা বরিশালে অন্য রকমের। ঠিক কুমিল্লাতে তার বিপরীত, একটু পার্থক্য থেকে যায়। আচ্ছা, এই জন্য আমরা বললাম যে আমরা অঞ্চল ভিত্তিক পিঠা দেখব, পাশাপাশি আমরা দেখব রসগজা পিঠা। যেটা আমরা কিন্তু রসগজা পিঠা আগেও দেখিয়েছি। সেটা হচ্ছে আমরা বলি যে সাঁচির পিঠা বা পাক্কন পিঠা, কিন্তু পিরোজপুরে এটাকে বলছে রসগজা পিঠা। এর পাশাপাশি আমরা যেটা দেখব আরেকটা, ওটারও খুব সুন্দর একটা নাম, জামাই পিঠা। তো পিরোজপুরে নাকি এই পিঠাটার আরেকটা আঞ্চলিক নাম আছে, যেটা হচ্ছে বস্তা পিঠা বলা হয়। আচ্ছা, আমরা এই 3টা পিঠা আজকে দেখব। একটা হচ্ছে পাটিসাপটা, একটা জামাই পিঠা, আর একটা হচ্ছে রসগজা পিঠা। আচ্ছা, আমরা প্রথমে কোন পিঠা দেখব? প্রথমে আমরা দেখব, তার আগে আমি দর্শকদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা পুরো পিঠার কোর্সটা করব, তার জন্য আমাদের যে উপকরণগুলো রাখতে হবে হাতের কাছে, দর্শকরা যদি একটু লিখে নেয় যে আমাদের কি কি উপকরণ লাগবে, তাহলে আমরা যে পিঠাটা যেদিন দেখাবো সঙ্গে সঙ্গেই যদি দর্শকরা করে ফেলেন, তাহলে পিঠাটা সহজে সে করতে পারবে, পরবর্তীতে আর ভুলে যাবে না, তার জন্য সহজ হবে, শেখাটা হয়ে যাবে। আমরা পিঠার কোর্স করানোর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, কমন জিনিস, তারপরেও আমরা একটু লিখে নেই। একটা হচ্ছে যে চিনি, খেজুরের গুড়, পাশাপাশি লাগবে চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। আমরা ভাপা পিঠা যখন তৈরি করব, আতপ চাউল এবং সিদ্ধ চাউল 2টা মিলায়ে গুঁড়া করতে হবে, সেই গুঁড়াটাও আমাদের লাগবে। আমাদের লাগবে ময়দা, নারকেল, দুধ, অনেক সময় লাগবে ঘন দুধ, অনেক সময় লাগবে একদম তরল পাতলা দুধটা, সেটা লাগবে। এবং আমরা খেজুরের গুড়টাকে কিন্তু অবশ্যই রাখবো,
এবং আমরা যখন পিঠা তৈরি করব কিছু কিছু পিঠার ভিতরে চাউলের গুঁড়া ভেজে নিয়ে করতে হয়। আচ্ছা। চাউলের গুঁড়াটা যদি আমরা ভেজে রেখে দেই আগে থেকে, তাহলে আমার কাজটা সহজ হবে। চাউলের গুঁড়া ভাজা লাগবে, পাশাপাশি আমাদের তিল লাগবে, তিলের পিঠা করব আমরা কিছু। তারপরে আমরা এলাচ, দারচিনি এগুলো সবার ঘরে থাকে, তারপরেও যদি একটু গুছিয়ে রাখা হয় তাহলে পিঠাটা যখন করব আমরা তখন কিন্তু সহজ হবে আমাদের করার জন্য। আচ্ছা। আমরা যখন পিঠা পাটিসাপটা করব তখন আমাদের খিরসা লাগবে, আমরা দুধটাকে ঘন করে খিরসা করে নিব। বা অনেক সময় অনেক পিঠার ভিতরে আমাদের খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটা আসলে অনেকেই জানে যে খোয়া ক্ষীর কি, আবার অনেকেই জানেন না যে খোয়া ক্ষীর কি। খোয়া ক্ষীরটা হচ্ছে মাওয়া, মাওয়াটাকেই গুঁড়া করে নিলে সেইটা দিয়ে আমরা সেটাকেই খোয়া ক্ষীর বলা হয়। অনেক পিঠার ভিতরে খোয়া ক্ষীরটা লাগবে, তো একটু মাওয়া কিনে রাখলে ঘরে আমি যখন পিঠা তৈরি করব তখন খুব সহজেই করা সম্ভব হবে। এই মেইন উপকরণগুলো যদি আমাদের ঘরে থাকে তাহলে কিন্তু আমরা পিঠাটা সহজে করতে পারবো। আচ্ছা, এই প্রসঙ্গে একটু আসি। আমরা বলছিলাম যে আতপ চালের সঙ্গে জি। মিশিয়ে গুঁড়া করতে হবে, তো আমরা যদি শিক্ষার্থীদেরকে একটু জানিয়ে দিই এই চালের গুঁড়াটা আমরা কিভাবে করতে পারবো? চালটা কি ভিজিয়ে রেখে তারপর করতে হবে? আমরা যখন ভাপা পিঠা তৈরি করব তখন ভাপা পিঠার জন্য মেইনলি আমাদের আতপ চাউলের গুঁড়া এবং সিদ্ধ চাউলের গুঁড়া লাগে। সেখানে আমি যদি 1 কেজি আতপ চাউল নেই, সঙ্গে আমি 250 গ্রাম সিদ্ধ চাল মিলিয়ে দিব। আমি দুইটাকেই ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরাইয়ে তারপরে গুঁড়া করতে হবে। আর এখন ঢাকাতে যারা বা শহরে অঞ্চলে যারা থাকে তাদের কিন্তু মেশিনেই গুঁড়া করা সম্ভব এবং অনেক সুপার শপেও আসলে জি, এইগুলো পাওয়া যায়, তবে মিশ্রণটা পাওয়া যায় না, তখন করে নিতে হয়। আর কিছু কিছু পিঠা আছে যে ভিজা চাউলের গুঁড়া লাগে, তখন সুপার শপ থেকে নিয়ে আসলে কিন্তু তখন ওটা হবে না। বাসাতেই করতে হচ্ছে। যেমন আমি চিতই পিঠা যখন করব তখন কিন্তু আমি ভিজা চাউলের গুঁড়াটা দিয়ে করতে হবে। ভিজা চাউলের গুঁড়া না হলে চিতই পিঠাটা ভালো হবে না। ভিজা যদি আমি শুকনা দিয়ে করি কিন্তু হবে, অতটা ভালো হবে না। তো এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আর যারা ঢাকাতে আছে তারা তো ভিজা চালের গুঁড়াটা হয়তো সবাই করতে পারবেন না, তাদের জন্য ছোট্ট একটা টিপস থাকবে। আমরা যখন চিতই পিঠা জাতীয় এরকম কিছু করব তখন সেটা চাউলের গুঁড়াটাকে আমরা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে ওই গুঁড়া দিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, আমরা আশা করি টিপসগুলো শিক্ষার্থীদের কাজে লাগবে। আমরা যদি পিঠা তৈরিতে চলে যাই, আমরা আজকে যে পিঠা দেখব তার মধ্যে আমরা 3টা পিঠা দেখব। বললাম একটা হচ্ছে রসগজা, আর যেটা করব আমরা পাটিসাপটা, আর একটা হচ্ছে জামাই পিঠা। তো আমাদের রসগজা করার জন্য যে উপকরণগুলো লাগবে আমি দর্শক বলে দিচ্ছি। আমরা রসগজা পিঠার জন্য পানি লাগবে, ময়দা লাগবে। আমি 1 কাপ ময়দা নিব, সঙ্গে আমি 1 কাপ চাউলের গুঁড়া নিব, সঙ্গে হাফ কাপ ময়দা নিব। এবং আমি যতটুকুন ময়দা বা চাউলের গুঁড়া নেই না কেন পানি ততটুকুনি নেব। আমি 1 কাপ চাউলের গুঁড়া নিলে 1 কাপ পানি নেব। আমি যদি হাফ কাপ ময়দার সঙ্গে যায় তাহলে 1.5 কাপ পানি নেব, অর্থাৎ গুঁড়ার সঙ্গে যতটুকুন গুঁড়া ততটুকুন পানি। তাহলে আমার 1.5 কাপ ময়দা যাচ্ছে, চাউলের গুঁড়া এবং ময়দা মিলায় 1.5 কাপ হচ্ছে, পানিটাও যাবে 1.5 কাপ। লবণ খুব সামান্য, আমরা মিষ্টি জাতীয় খাবারে লবণের পরিমাণটা খুবই কম দেই, আবার কিছু কিছু মিষ্টি খাবারে লবণ থাকেই না, সেই ক্ষেত্রে আমরা লবণটা খুবই অল্প দিব। এবং ডিম লাগবে একটা, তেল লাগবে 250 গ্রাম, চিনি লাগবে আমার 250 গ্রাম, এলাচ 2 থেকে 3টা লাগবে এবং দারচিনি লাগবে 2 টুকরা। এই উপকরণগুলো হচ্ছে আমার রসগজা পিঠা তৈরি করার জন্য লাগবে। আমি রসগজা পিঠাটা যখন তৈরি করব প্রথমেই আমাকে 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ চাউলের গুঁড়া এবং হাফ কাপ ময়দা দুইটাকে একসঙ্গে মিলিয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। অর্থাৎ আমরা যেভাবে সকালের রুটিটা বানাই ওরকম ভাবে রুটির কাইটা যেরকম করা হয় ওভাবেই ময়দা এবং চাউলের গুঁড়া একসঙ্গে সিদ্ধ করে নেওয়ার পরে সেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাতে। মাখার সময় আমরা একটা ডিম দিয়ে দিব। আমরা যেমন এখানে কিছুটা সিদ্ধ করে নিয়ে আসছি, দর্শক সবাই জানে যে আমরা এখানে অনেক কিছু লাইভ প্রোগ্রাম বাট করে দেখাতে পারি না, কিছু প্রসেসিং করে নিয়ে আসতে হয়। তো সেরকম আমাদের এখানে চাউলের গুঁড়া এবং ময়দা মিক্সড করে আমি সিদ্ধ করে নিয়ে আসছি। এটার ভিতরে এবার আমি ডিম মিলাবো। এটা ডিমটা মিলায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমার এখানে যদিও আমি অল্প নিয়ে আসছি, আমার একটা ডিম যাবে না, অল্প পরিমাণে ডিম যাবে। সেই ডিম দিয়ে আমি মাখবো, মাখার পরে পিঠাটা তৈরি করব।
তো মাখার পরে আমি প্রথমেই প্রণালীটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমরা তৈরি করে দেখাবো। এটা মাখা যখন ভালো হয়ে যাবে তারপরে এটাকে আমি ডিজাইন করব। ডিজাইন করার পরে এটাকে আমি ডুবো তেলে ভাজবো। আমি যখন তেলের মধ্যে ভাজবো তখন কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে যে তেলটা খুব গরম হতে পারবে না। তেলটা যদি খুব গরম অবস্থায় আমি পিঠাটা দেই, পিঠার উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর তখন সেই পিঠাটা আমি যখন শিরায় ভিজাবো, ভিজবে না, উপরটা একটু হালকা ভিজবে, ভিতরটা একদম শক্ত থেকে যাবে। এজন্য আমরা হালকা কুসুম গরম তেলের ভিতরে পিঠাটা ছাড়বো এবং মিডিয়াম আঁচে পিঠা ভাজতে থাকবো। এই পিঠাটা প্রায় ভাজতে 30 থেকে 35 মিনিট লেগে যাবে, অনেকটা সময় লেগে যাবে ভাজতে। এবং আমরা পুরোটা পিঠায় প্রায় 30 মিনিট ধরে অল্প আছে মিডিয়াম আছে ভাজবো, খুব বেশিও না কমও না। তবে আমার পিঠার পরিমাণ যদি কড়াইতে কম থাকে, যে আমি 4-5টা পিঠা নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু চুলাটা কম করে নিতে হবে। আর আমার কড়াইতে যদি 10 থেকে 15টা পিঠা থাকে তখন আমি মিডিয়াম আঁচ করব। আচ্ছা আচ্ছা। কারণ ওই 10 থেকে 15টা পিঠা গরম হওয়ার জন্য বা ভাজা হওয়ার জন্য একটা নির্দিষ্ট তাপ লাগবে, সেই তাপের জন্য আমি তখন মিডিয়াম আঁচে ভেজে নিব। এবং যখন আমার পিঠাটা খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা পিঠাকে কি করব, শিরার ভিতরে দিব। শিরা করার নিয়মটা আমি বলে দিচ্ছি। আমার চিনি লাগবে, আমি 1.5 কাপ চাউলের গুঁড়া এবং ময়দা মিলানো, তার জন্য আমার চিনি লাগবে হচ্ছে 250 গ্রাম। 250 গ্রাম চিনির মধ্যে আমি 2 কাপ পানি দিব। পানি দিয়ে আমি 10 মিনিট ফোটাবো। যখন ফুটবে তখন আমি এলাচ এবং দারচিনি দিয়ে দিব। পাতলা শিরা হবে। শিরাটা আমরা ধরলে হাতে আঠালো মনে হবে না, একটু পাতলা টাইপের শিরাটা হবে। এবং সেই শিরাটা আমি গরম অবস্থায় চুলায় ঢেকে রাখবো। চুলাটা বন্ধ করে 10 মিনিট ফোটাবার পরে তারপরে আমি পিঠাটা যখন ভাজা হবে, গরম পিঠাটাই কিন্তু আমি শিরার ভিতরে দিয়ে দিব। আমার শিরাটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠা ভালো ভিজবে না। আচ্ছা, মানে শিরাটা আমার গরম থাকবে কিন্তু চুলা বন্ধ থাকবে। আচ্ছা, তার মানে আমাদের শিরাটাও গরম থাকতে হবে, পিঠাটাও গরম থাকতে হবে। দুইটা জিনিসই গরম থাকবে, তখনই আমি কিন্তু শিরার মধ্যে দিয়ে দিব এবং শিরায় দিয়ে আমি শিরাটাকে ঢেকে রাখবো, নাড়াচাড়া করব না। আচ্ছা, আমার পিঠাটা ভিজতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমি যখন পিঠাটা দেখা যাবে যে শিরার মধ্যে দিয়েছি, দিয়ে আমি হয়তো একটা নাড়া দিয়ে দিব, কিন্তু 20 থেকে 30 মিনিট পরে পিঠাগুলো কিন্তু উল্টাই দিতে হবে, তখন কিন্তু আমি আর নাড়তে পারবো না। নাড়লে কি হবে, পিঠাগুলো ভেঙে যাবে। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চায়, এই জিনিসটা যদি লক্ষ্য না রাখে তাহলে তার পিঠাগুলো ভেঙে যাবে এবং লসের খাতায় চলে আসবে, লাভটা হবে কম। এই জন্য আমরা পিঠাগুলো একটা একটা করে উল্টিয়ে নিব এবং যখন যে পাত্রে ভিজাবো সেই পাত্রটা যেন একটু ছড়ানো টাইপের হয়, একটু বড় হয়। হ্যাঁ, বড়। চাপা কিছুর ভিতরে ভিজালে পিঠাটা কিন্তু উল্টাতে সমস্যা হয়। আমরা এই দিকগুলো যদি খেয়াল করে পিঠা করি তাহলে আমাদের প্রত্যেকটা পিঠাই সুন্দর হবে এবং আমরা যদি বিজনেস করি সেটাতেও লাভবান হব, বা ঘরে করলে প্রত্যেকটা পিঠাই সার্ভ করা যাবে, পরিবেশন করা যাবে। এখন দর্শক আমরা চলে যাচ্ছি পিঠা তৈরিতে। আমাদের সঙ্গে আছে পিরোজপুর অঞ্চলে মৌসুমী আমাদেরকে করে দেখাবে যে কিভাবে আমরা পিঠাটা তৈরি করব। আমরা প্রথমে কোন পিঠা? আমরা রসগজা পিঠা তৈরি করব, যেটা আমি এতক্ষণ পর্যন্ত রেসিপিটা বললাম। আমাদের এখানে সিদ্ধ করা চাউলের গুঁড়া এবং ময়দা সিদ্ধ করা আছে। এটার সঙ্গে আমরা ডিম নিব। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আমার পুরো ডিমটা লাগবে না, আমি এখান থেকে অল্প পরিমাণে নিব, কারণ এখানে আমরা তো দেখাবো, এখন আমরা তৈরি করব না, সেজন্য অল্প পরিমাণে যাবে। ডিমটা আগে আমরা ফেটে নিচ্ছি। জি, এখানে আমি আরেকটা কথা বলবো, যদি আমি চাই যে শুধু ডিমের কুসুমটা আমি অ্যাড করব, সেক্ষেত্রে কিন্তু পিঠার কালারটা বা টেস্টটা একটু অন্য রকমের হবে। আমরা চাইলে শুধু কুসুমটাও ব্যবহার করতে পারি, তাহলে পিঠার কালারটাও একটু বেশি ব্রাউন কালার আসবে, দেখতে ভালো লাগবে, গোল্ডেন ভাবটা চলে আসবে বেশি। আর সাদা অংশ মিলিয়ে দিলে একটু সাদা সাদা ভাব থাকবে। এখানে আমরা অল্প পরিমাণে দিব ডিম। আর দর্শক লক্ষ্য রাখতে হবে, আমরা যখন মাখাটা করব
ময়ানটা মাখাবো তখন আমাদের যাতে নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে কিন্তু পিঠাটা আমি ভাজার সময় খুব তাড়াতাড়ি কালারও চলে আসবে এবং ভিজবে না ভালো। একটা এই পিঠাগুলো করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, ময়ানটা যদি একটু শক্ত টাইপের, শক্ত বলতে একদম শক্ত না, জাস্ট রুটির গায়ের মতো, তার থেকে যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর রুটির কাইটা যেরকম হয় ওরকম যদি থাকে তাহলে ভিতরে একটা ভাজ ভাজ লেয়ার টাইপের আসে, ওইটা আলাদা এক রকমের মানে দেখতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। জি। আমরা যতটুকু আটা তৈরি করে নিয়ে এসেছিলাম তার সঙ্গে এখন ডিমটা আমি একটা ডিমের 3 ভাগের 1 ভাগ পরিমাণে মাখিয়ে নিলাম। আমরা এখন এটা দিয়ে ডিজাইনটা করব। লিজা এই পাশে চলে আস। এই ডিমের সঙ্গে এই মিশ্রণটি মাখাবার কোনো স্পেশাল টেকনিক আছে না? আমরা নরমালি যেরকম রুটিটা মাখিয়ে নিই সেরকম মাখালেই চলে? নরমালি পিঠা যখন তৈরি করি তখন একটা জিনিস মাথায় রাখতে হয়, পিঠা কিন্তু ভিজতে হবে, সফট হবে। সফট হওয়ার জন্য আমরা পিঠাটাকে যখন কাইটা সিদ্ধ করব, সিদ্ধ করার পরেই গরম অবস্থায় ডিমটা মাখাবো। আচ্ছা, গরম অবস্থায় যদি মাখাই তাহলে কি হবে, আমাদের পিঠাগুলা ভালো হবে, টেস্টি হবে এবং দেখতেও সুন্দর, লুকটা সুন্দর হবে। আর ময়ানটা যদি ভালো মাখানো না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর হয় না এবং পিঠার চেহারাটা কেমন জানি হয়ে যায়। আমরা ভেজার ক্ষেত্রেও যে জায়গাটা ভালোভাবে মিশ্রণ হবে না সে জায়গাটা শক্ত থেকে যেতে পারে, ভিজবে না ভালো করে। আমরা এটা যখন মাখাবো, মাখানোর সময় আমাদেরকে একটু তেল দিতে হবে, 1 টেবিল চামচ পরিমাণে আমরা তেল দিয়ে দিব। আচ্ছা, ময়ানটার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমরা। আমরা এই মিশ্রণটি তৈরি করতে থাকি, সেই ফাঁকে আমরা একটু বিরতির সময় হয়ে আসছে, আমরা বাকি মিশ্রণটুকু বিরতির পরে এসে দেখব। শিক্ষার্থীরা, সময় হলো একটু বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, চলছে শীতের পিঠা তৈরি। ফিরছি ছোট্ট একটি বিরতির পরে। দুই পাঠের সঙ্গে থাকুন, দেশের সঙ্গে থাকুন।